জুলাই শহীদদের রক্ত দাগ কি এখনো আমাদের রাজপথ থেকে মুছে গিয়েছে? অথচ সেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা স্মৃতি জাদুঘর বানাচ্ছেন তথাকথিত সেই জুলাই সন্ত্রাসীদের নিয়ে তাদের গলার ভিতর দিয়ে ৫৬,০০০ টাকার নাস্তা নামে কিভাবে? আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘর প্রকল্পের নামে এক মহালুটের মহাকাব্য। সাবেক সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তবে কি তার ৪২০ নাটকের চরিত্রগুলো কি বাস্তবে মঞ্চস্থ করেছেন? শহীদদের আত্মা কি এখন কাঁদছে না? আসলে এই জুলাই সন্ত্রাসীদের নিয়ে যারা ব্যবসা করতে নেমেছিল এরা প্রত্যেকে ছিল আসলে একটা বাটপার এবং তাদের এই বাটপারির কারণেই কিন্তু তারা এই চুরি এবং বাটপারি এগুলো কিন্তু করতে পেরেছে। কারণ প্রকৃতপক্ষে এখানে কোনো চেতনা ছিল না। শহীদদের রক্তের উপর ৫৬,০০০ টাকার নাস্তা, জুলাই জাদুঘর প্রকল্পে ১ কোটি টাকার আপ্যায়ন দুর্নীতির চাঞ্চল্যকর এক তথ্য ফাঁস। ফারুকীর কি তবে বাস্তবে ৪২০ সেই টাউট? বিজ্ঞপ্তির আগেই ভাইবা ও মধ্যরাতে নিয়োগ কেলেঙ্কারি, ছোট রেস্টুরেন্টে একদিনে ১.৪৩ লাখের বিল কিভাবে সম্ভব? জুলাই যোদ্ধারা যখন বিনা চিকিৎসায় রাস্তায় তখন উপদেষ্টারা কি রক্ত পান করছে? দর্শক, আজ আমি প্রতিটি শব্দ আগুনের মতো জ্বলবে সেভাবেই বলবো। আজ আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি এসেছি জুলাইয়ের সেই যে তথাকথিত যে শহীদ যাদের বলা হয়ে থাকে, যারা জুলাইয়ের রক্তে পা দিয়ে আজ ক্ষমতার স্বাদ নিয়েছেন বা লুটপাট করেছেন, তাদেরই কিছু লজ্জার কথা। আমরা জানতাম জুলাই মানে হচ্ছে ত্যাগ, জুলাই মানে হচ্ছে বৈষম্যহীন দেশ, যা আমরা আসলে কখনো পাইনি এবং এটা ছিল পুরো একটা নাটক এবং সেই নাটক ষড়যন্ত্র সমস্ত কিন্তু আজকে দেশের মানুষের কাছে একদম পরিষ্কার। কিন্তু তৎকথিত জুলাই গণঅভ্যুত্থানের জাদুঘর প্রকল্পের নামে যা চলছে তা কি জঘন্যতম অপরাধ নয়? ৬ মাসে আপ্যায়ন আর নাস্তা বাবদ খরচ হয়েছে ১,২,০০,০০০ টাকা। প্রতিদিন গড়ে ৫৬,০০০ টাকা। কি খাচ্ছেন আপনারা? শহীদদের হাড় দিয়ে তৈরি স্যুপ নাকি রক্ত দিয়ে তৈরি পানীয়? সাবেক সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব, আপনি তো সিনেমার কারিগর ছিলেন, কিন্তু আজ আপনার মন্ত্রণালয়ে যে চিত্র ফুটে উঠেছে যখন আপনি দায়িত্বে ছিলেন তা আপনার 420 সিনেমার চেয়েও কুৎসিত। গবেষক নাদিম মাহমুদ আজ ঠিকই বলেছেন, গাছে কাঁঠাল গোফের তেল, এই প্রবাদটি ফারুক সাহেব মিথ্যা প্রমাণ করেছেন। কাঁঠাল না থাকলেও গোফের তেল কিভাবে মাখতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। দর্শক, হিসাবটা একটু মিলিয়ে দেখুন। মাত্র ৬ মাসে ১,২০,০০,০০০ টাকার নাস্তা, প্রতিদিন ৫৬,০০০ টাকা। এর বাইরে মাত্র ২৫ দিনে ভিআইপি আপ্যায়ন আর ইন্টারনেটের জন্য ২৯,৫৪,৭৬০ টাকা খরচ দেখানো হয়েছে। ইন্টারনেট দিয়ে কি আপনারা মহাকাশের ডাটা পাঠিয়েছিলেন, যেখানে আমার যে ভাই পিজি হাসপাতালের মেঝেতে চিৎকার বা চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, সেখানে গিয়ে রিয়া গোপনের মতো শিশুর মতো এখনো শুকায়নি, এই যে রিয়ার মতো যে শিশু তাদের যে রক্ত এখনো শুষায়নি, সেখানে আপনারা এসি রুমে বসে নাস্তার জন্য টাকা ধ্বংস করলেন। এই নাস্তা খাওয়ার নামে লুটপাট করলেন। এই টাকা দিক কি ফারুকী সাহেবের পকেটে নাকি এদেশের ট্যাক্স পেয়ারদের টাকা? এটি বিপ্লবীদের রক্তে ভেজা টাকা যদি আমরা বলি, সেটা যদি বলি তাহলে এই বিপ্লবীদের রক্তের দাম কি এভাবেই তারা শোধ করেছে? মানে টাউট বাটপারি, এর যে আসলে বাটপার ছিল, এই যে আসলে লুটপাটের জন্য গিয়েছে, পুরোটা জিনিসটা কিন্তু এখানে পরিষ্কার। ফারুকী সাহেবের মন্ত্রণালয়ের পরিশ্রম দেখে আমি তো হয়ে গেলাম। ২৮শে জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, কিন্তু ভাইবা বা মৌখিক পরীক্ষা শুরু হয়ে গেছে ২৬শে জানুয়ারি বিকাল ৫টা থেকে। বিজ্ঞপ্তির ২ দিন আগে ভাইবা। এ কেমন জাদুকর? এ কেমন বৈষম্যহীন সমাজ? বছরের পর বছর পর্দায় সমাজ পরিবর্তনে বুলিয়া উড়িয়ে আসা এই ফারুকী অফিস টাইমের বাইরে মধ্যরাত পর্যন্ত এই অমানসিক পরিশ্রম করছে কেন? কেবল নিজের পছন্দের লোকদের ঢুকিয়ে জুলাইয়ের চেতনাকে কুক্ষিগত করার জন্য। আপনারা কি তবে তথাকথিত জুলাই প্রেমিক সেজে বৈষম্যহীনতার স্লোগান তুলে বৈষম্যময় নিয়োগের পথে হেঁটেছিলেন না? সেইটাই কি আজকে প্রমাণ করলেন না আপনারা? আপনাদের এই দ্বিচারিতা জাতির সামনে আজ উন্মোচিত। ক্ষমতার লোভে আপনারা আদর্শকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। আসলে অ্যাকচুয়ালি জুলাই যে কথা আদর্শের কথা বলা হয়, সেই আদর্শ আমরা যদি বলি, জুলাই আসলে কোনো আদর্শই না। এটা একটা গণঅভ্যুত্থান ছিল এবং সেইটাকে তারা ব্যবসার ফাঁদ ফেলে টাকা লুটপাট করার জন্য এই কথাই এগুলোই ঘটিয়েছে। দর্শক, যেটা বলা হচ্ছে নিউজগুলোতে দেখেন, কথিত জুলাই অভ্যুত্থানে জাদুঘরে প্রতিদিন ৫৬,০০০ টাকা আপ্যায়ন, ৬ মাসে ১ কোটি টাকার উপরে।
এই ফারুকিদের লুটপাট দেখেন, কথিত জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে নির্মাণাধীন স্মৃতি জাদুঘর প্রকল্পে নাস্তা আপ্যায়ন খাতে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ উঠেছে। সূত্রগুলো দাবি সাবেক সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সক্রিয় সম্পৃক্ততার সময় এই ব্যয় অস্বচ্ছতা এবং অনিয়ম ঘটে। সূত্র জানায় মাত্র ৬ মাসে আপ্যায়ন ও নাস্তা খরচ বাবদ ১,২,০০,০০০ টাকার বেশি, যা দৈনিক গড়ে প্রায় ৫৬,০০০ টাকা। এছাড়া ২৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ২৫ দিনে ভিআইপি আপ্যায়ন ইন্টারনেট ব্যয় খরচ দেখানো হচ্ছে ২৯,৫৪,০০০ টাকা। দর্শক, এইটা গেল একটা খবর। আবার এই আমি যদি এদিকে দেখি, নাদিম মাহমুদ প্রশ্ন করেছেন ফারুকী সাহেব কি এখন ৪২০ কিনা। সেই প্রশ্ন যদি আমি যাই, উনি কি বলতে চেয়েছেন, কাঁঠাল গাছে না থাকলেও কাঁঠাল খাওয়ার জন্য গোঁফে তেল মাখা যায়, এটি সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রমাণ করেছেন করে মন্তব্য করেছেন লেখক গবেষক নাদিম মাহমুদ। মোস্তফা সরোয়ার ফারুকী কি এখন ৪২০, এমন প্রশ্ন তুলেছেন তিনি। আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এক পোস্টে এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে ফারুকীর অনিয়ম দুর্নীতির একটি প্রতিবেদন তুলে ধরে এর বিচার দাবি করেন নাদিম মাহমুদ। দর্শক দেখেন, আজকে সমাজের যারা বিবেক তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে। এই ফারুকী যে কত বড় ভণ্ড টাউট বাটপার ছিল সেই জিনিসটা কিন্তু আপনাদের কাছে একদম স্পষ্ট করেছেন। তিনি বলেন, একটা প্রবাদ আছে, গাছে কাঁঠাল গোঁফে তেল। এই প্রবাদটিকে মিথ্যা প্রমাণ করেছেন আমাদের সাবেক সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও 420 নাটকের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি প্রমাণ করতে পেরেছেন কাঁঠাল গাছে কাঁঠাল না থাকলেও কাঁঠাল খাওয়ার জন্য গোঁফে তেল মাখা যায়। নাদিম মাহমুদ বলেন, ফারুকী সাহেবকে নিয়ে মানবজমিন পত্রিকা আজ বেশ ফলাও করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে পত্রিকাটি লিখেছে জুলাই স্মৃতি জাদুঘরের জন্য ৯৬ জন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ২ দিন আগে থেকেই চাকরি প্রত্যাশীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করেছিল সাংস্কৃতিক মন্ত্রণালয়। তিনি বলেন, ভোটের গরমে দেশের মানুষ যখন ব্যস্ত, তখন মোস্তফা সরোয়ার ফারুকীর মন্ত্রণালয় নির্বাচনের ২ সপ্তাহ আগে ২৮ জানুয়ারি ওই নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও ২৬ জানুয়ারি বিকাল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ভাইবা নেওয়ার ব্যবস্থা করেন তারা। বছরের পর বছর নাটক, সিনেমা, সমাজ পরিবর্তনের কথা বলা আছে ফারুকীর অফিসের টাইমের বাইরে মধ্যরাত পর্যন্ত এমন অমানসিক পরিশ্রম দেখার পর মনে হচ্ছে তারাই একমাত্র জুলাই প্রেমিক, যারা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্লোগান তুলে বৈষম্যময় নিয়োগ ব্যবস্থার পথে হেঁটেছেন। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো ফারুকী সাহেবরা পিআইবি, ফারুক ওয়াসিফের দপ্তরের মতো আপ্যায়ন ব্যয় এমন ভাবে দেখিয়েছেন যে রেস্তোরাঁ থেকে খাবার বিল করা হয়েছে তারা নিজেরই অবাক বনে গিয়েছেন। মানে যারা খাবার যে দোকানের কথা বলা হয়েছে তারাই খুঁজে পাচ্ছে না যে এই বিল আসলে তারা করে দিচ্ছে কিনা। মানবজমিনে প্রকাশিত একটি সংবাদ বরাত দিয়ে নাদিম লিখেছেন, ৬ মাসে আপ্যায়ন ও নাস্তার বিল দেখানো হয়েছে ১,২,০০,০০০ টাকা, যা প্রতিদিন গড়ে ৫৬,০০০ টাকা, প্রকৃতপক্ষে ৬৬,০০০ টাকা। দর্শক, এই যে পুকুর চুরি এবং এই যে মানে কি বলবো, এদের চুরির যে অবস্থা, এটা যদি আপনারা দেখেন সেটা মানে খুবই ভয়ঙ্কর। আজকে ২ বছর ১৮ মাস ধরে ইউনূস এবং ইউনূসের সাথে জড়িত প্রত্যেকটা লোক এই দেশটাকে লুটপাট করতে করতে খোবলা করে ফেলছে। সবচেয়ে হাস্যকর এবং লজ্জাকর খবরটি দেখেন, মোহাম্মদপুরে একটি ছোট রেস্টুরেন্টের নামে ১০,২৮,৫১৫ টাকার বিল হয়েছে। একদিনই নাকি তারা ১,৪৩,০০০ টাকার নাস্তা সরবরাহ করেছে। সাংবাদিকরা যখন সেই রেস্টুরেন্টে গেল, মালিক তো অবাক। তারা বলছে, ভাই আমরা তো দিনে ৩০-৩৫ জনের নাস্তা দেই, যার দাম বড়জোর কয়েক হাজার টাকা। ১,৪৩,০০০ টাকার নাস্তা দেওয়ার সক্ষমতা কি ওই দোকানের আছে? তবে এই টাকার ভাগ কার পকেটে গেল? পিআইবি, ফারুক ওয়াসিফ থেকে শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই ফারুকীরা কি তবে ভক্ষণ মন্ত্রণালয় খুলে বসেছিলেন? আপনারা যে রেস্টুরেন্ট থেকে বিল করেছেন তারা পর্যন্ত আপনাদের চোর বলছে। এর চেয়ে বড় অপমান একজন উপদেষ্টার জন্য আর কি হতে পারে? এর চেয়ে বড় প্রমাণ একটা চোরের জন্য আর কি হতে পারে? দর্শক, ৮০ জন স্বেচ্ছাসেবকের আপ্যায়ন খরচ ৫৭ লাখ টাকা, অর্থাৎ দৈনিক গড়ে ৩১,৬৬৬ টাকা। তারা কি নাস্তা খেলেন? নাস্তায় সোনার হরিণ খেয়েছিল? লাইট লাগানোর জন্য খরচ ৩৮ লক্ষ টাকা, আর টিনের বাউন্ডারি তৈরিতে ৬৪,৩৮,৪৭০ টাকা। আরো অদ্ভুত তথ্য হলো, এই কাজের জন্য জুলাই জাদুঘর এবং জাতীয় জাদুঘর ২ জায়গা থেকেই বাজেট থেকে অর্থ ব্যয় দেখানো হয়েছে, অর্থাৎ লুটপাটের জন্য ডাবল বাজেট। ডক্টর ইউনূস সাহেব, আপনার সঙ্গীরা কি এভাবেই জুলাইকে টাকার প্রাণে ধারণ করেছিলেন? টাকার গন্ধে আপনাদের বিবেক কি মরে গিয়েছিল? এই প্রতিবেদনে যদি ১% সত্যি হয়, তবে ফারুকী সাহেবের নামে ৪২০ অপবাদ চিরস্থায়ী হবে। জুলাই যোদ্ধারা যখন বৃষ্টিতে ভিজে চিকিৎসার জন্য রাস্তায় নামে, তখন আপনাদের এই বিলাসিতা কি তাদের জন্য সঙ্গে একটা প্রতারণার শামিল নয়? দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, এই চোর বাটপারদের বিষয়ে আমরা এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত আর বিচার চাই। যারা জুলাইকে বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছেন
তাদের জাতির সামনে পরিচয় করিয়ে দিতে হবে। আর রিয়া গোপদের রক্তের প্রতি বিন্দুমাত্র সম্মান যদি থাকে তবে এই ভক্ষণকারীদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজ যারা জুলাই নিয়ে মন্ত্রী এমপি হয়েছেন তাদের অস্তিত্ব কোথায়? তারা কি এই চুরি নিয়ে একটা কথা বলছেন? তারা কি এগুলো জনসমক্ষে নিয়ে আসছেন? না, একজনও নিয়ে আসছে না। কারণ যারা এখন ক্ষমতায় এসেছে, হাসনাত আব্দুল্লাহ হইতে শুরু করে যেগুলো টাউট বাটপার গুলো আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে চোর বাটপার। এগুলো সব চুরি করার জন্য, নাহিদ, আসিফ, এগুলো সব হলো চোর এবং এদের মূল কাজই ছিল চুরি করা। বড় ইউনূস সরকারের 18 মাস শুধুমাত্র এরা চুরি এবং লুটপাটি করেছে। এই জুলাইদের ভাঙাইয়া, জুলাইদের মানে নাম দিয়ে সমস্ত কিছু চুরি, এটাই ছিল তাদের প্রধান লক্ষ্য। জুলাই স্মৃতি জাদুঘর কি শহীদদের সম্মানে নাকি ফারুকীদের পকেট ভরার জন্য? ডক্টর ইউনূস সরকারের কাছে যখন এটা ছিল, সেটা জুলাইটা ছিল একজন রক্ষক নামে ভক্ষণকারীদের অবস্থা। এদের বিচার করা দরকার, নতুবা ইতিহাসের পাতায় এই আমাদের দেশের যারা জনগণ আছে, এই যে ক্ষমতাধর এখন যারা আছেন, তাদের নাম সেই মীর জাফরদের পাশেই থাকবে। দর্শক, আপনার কি মনে করেন মোস্তাফা ফারুকী সত্যি এই লুটপাটের জন্য দায়ী, নাকি তিনি কেবল শিখণ্ডী? আপনার মতামত কমেন্ট বক্সে আমাদের লিখে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে শহীদদের প্রতি অসম্মানকারীদের মুখোশ খুলে দিবেন। সজাগ থাকুন। জুলাইয়ের চেতনার এইসব সন্ত্রাসীদের, এইসব গুন্ডাদের, এইসব লুটেরাদের মুখোশ উন্মোচনে সদা সোচ্চার থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।